লাস্ট উইকেন্ডে আমরা যে তারাপীঠে মা দর্শন করতে গেছিলাম, ফেরার পথে আমরা ঘুরে এসেছিলাম বক্রেশ্বর। চলুন তাহলে আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। বক্রেশ্বর বিখ্যাত তার উষ্ণ প্রস্রবণ এবং শৈব তীর্থক্ষেত্র, এবং সেই সঙ্গে সঙ্গে একটি সতীপীঠ তীর্থক্ষেত্র। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত জুড়ে যে 51টি সতীপীঠ রয়েছে, বক্রেশ্বর তাদের অন্যতম। কথিত আছে যে এখানে মা সতীর ভুরু পড়েছিল। কথা বলতে বলতে আমরা পেরিয়ে যাচ্ছি ময়ূরাক্ষী নদীর ওপর মিহিরলাল বাঁধ। যেটা বলছিলাম আপনাদের, বক্রেশ্বর প্রধানত বিখ্যাত এর উষ্ণ প্রস্রবণের জন্য। এখানে 10টি উষ্ণ প্রস্রবণ রয়েছে। তাদের নাম হচ্ছে পাপহর গঙ্গা, বৈতরণী গঙ্গা, খরকুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মকুণ্ড এবং অমৃতকুণ্ড। এবং এই প্রত্যেকটি কুণ্ডের জলই বেশ গরম। এদের অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 80 ডিগ্রি থেকে 200 ডিগ্রি ফারেনহাইট। এবং এখানকার জলে প্রচুর পরিমাণে সালফার পাওয়া যায়, প্লাস এখানে হিলিয়াম গ্যাসও পাওয়া যায়। এবং বহুদিন ধরে এই জলগুলোর ওপর গবেষণা চলছিল, এবং গবেষণালব্ধ যে বিষয়টি থেকে বেরিয়ে আসে সেটা হচ্ছে যে এখানে প্রচুর মেটিওরোলজিক জল, যেটা গ্রানাইট স্ল্যাবের মধ্যে থেকে পাস করছে, এবং যার ফলে এখানে একটা প্রচণ্ড উত্তাপের সৃষ্টি হচ্ছে। এবং এটাও মনে করা হয় যে এই জল সাধারণত এই জল দিয়ে স্নান করলে, যেখানে টেম্পারেচারটা কম বা গা সহা, সেখানকার জল যদি দিয়ে স্নান করা যায় তাহলে বিভিন্ন রকম চর্মরোগ বা গায়ের যে বিভিন্ন রকম ব্যথা থাকে তার থেকে মুক্তি পাওয়া যায়, তার উপশম হয়। আর আমরা যদি পৌরাণিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমাদের ফিরে যেতে হবে সেই সত্যযুগে, যেখানে নারায়ণ এবং মা লক্ষ্মীর যে বিবাহ সভা, সেখানেই আমাদের চলে যেতে হবে। সেখানে ইন্দ্রের কাছে প্রচণ্ডভাবে অপমানিত হয়েছিলেন সুব্রত মুনি, এবং তার ফলে তার দেহে 8টা বাঁক তৈরি হয়, এবং তিনি পরিচিত হন অষ্টবক্র মুনির হিসেবে। সেই অবস্থায় তিনি এই অঞ্চলে, অর্থাৎ এই এখন যেখানে বক্রেশ্বর, সেখানে শিবের তপস্যা করেন 10,000 বছর ধরে। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করেন, তার শরীরের সমস্ত ব্যথা উপশম করেন, এবং বলেন যে এখানে যে ভক্তরা আসবে এবং পুজো করবে তারাও তাদের যদি কোনো রোগ ব্যাধি থাকে তারাও তার থেকে মুক্তি পাবে। তো এই দেখুন, কথা বলতে বলতে আমরা বক্রেশ্বরে চলে এসেছি। এখানে ঢোকার মুখে আপনাকে 10 টাকা দিয়ে, পার জন প্রতি 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা ভেতরে তো ঢুকে পড়লাম, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে এখন কোনোভাবেই স্নান করা যায় না। তার কারণ এখানে মনে হয় কিছু রেনোভেশনের কাজ চলছে। আমি এর আগে আরও একবার এখানে এসেছিলাম, কিন্তু তখন দেখেছিলাম যে জায়গাটা খুব সুন্দরভাবে মেনটেইনড, কিন্তু এখন দেখলাম যে না, সেটা এখন আর নেই। চারিদিকেই হতশ্রী অবস্থা। যেসব জিনিসগুলো তৈরি করা হয়েছিল সেগুলো অধিকাংশই ভেঙে গেছে। তবুও এখানে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা স্নানের যে জায়গাটা, সেটা এখনও রয়েছে, কিন্তু বাদবাকি যে ব্যবস্থাপনা যেটা ছিল সেটা এখন আর নেই। দেখতেই পাচ্ছেন চারিদিকে কোনো রকম কোনো নিরাপত্তা কর্মী কেউ আমাদের চোখে পড়লো না, শুধু গেটের মুখে একজন বসে আছেন। এখানে লেখা রয়েছে এই জায়গাটার মাহাত্ম্যর ব্যাপারে, আর চারিদিকে টেরাকোটার কিছু অপূর্ব কাজ ছিল, যেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশই ভেঙে গেছে। আর এখানে দেখলাম কিছু আপনার ওই বালি, স্টোন চিপস এসব ডাই করে রাখা। ওখানকার স্থানীয় পুরোহিতরাই বললেন যে এখানে এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটা কুণ্ডের কাছে। এখানে নাম লেখা নেই কোনটা কি কুণ্ড, তবে এই কুণ্ডের জলটি কিন্তু বেশ গরম। এখানে পাশে দাঁড়ালে পরেই গরম ভাব পাওয়া যাচ্ছে। আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে জলের ভেতর থেকে বুদবুদ ফুটে উঠছে, এবং এই যে গ্যাসগুলো এখান থেকে বেরোচ্ছে, বা ধোঁয়া যেটা যাই বলুন না কেন, বা বাষ্প যাই বলুন না কেন, এটা কিন্তু হিলিয়াম গ্যাস।
আমরা এখন উষ্ণকুণ্ডের যে এলাকা সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর কেননা এখানে সেরকম কিছুই নেই, কারণ উষ্ণকুণ্ড তো থাকবেই, সেটা প্রাকৃতিক ব্যাপার, কিন্তু সবচেয়ে দেখে যেটা দুঃখ লাগলো সেটা হচ্ছে আমাদের মতো কিছু অবিবেচক পর্যটকরা যান এইসব জায়গাতে, যারা বিভিন্ন জায়গায় প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা ফেলে জায়গাটাকে আরও দূষিত করে তোলেন। রক্ষণাবেক্ষণ তো নেই, তার উপরে আমাদের মতো কিছু অবিবেচক পর্যটক সেখানে জায়গাটিকে আরও নোংরা আর অস্বাস্থ্যকর করে ফেলেছেন। এই দেখুন, জলের ওপরে একটা আবছা ধোঁয়ার স্তর রয়েছে এবং ভেতর থেকে ক্রমাগত বুদবুদ উঠে আসছে। এগুলোই হচ্ছে হিলিয়াম গ্যাস, যা জলের ভেতর থেকে উঠে আসছে। এবং বলা হচ্ছে যে এই যে এখন যে কুণ্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যদি 10 মিনিট কেউ ডুবে থাকে তাহলে সে মারা যাবে। আর মন্দির চত্বরের মধ্যে প্রচুর শিব মন্দির রয়েছে, যা অধিকাংশই রক্ষণাবেক্ষণের অভাবে একদম মানে প্রায় ভগ্নস্তূপে পরিণত। আগে যে রং করা হয়েছিল তার চিহ্নটা রয়ে গেছে, কিন্তু ভেতরে এতই আবর্জনা যে সেটা দেখে আর ভক্তিভাবের কোনো উদ্রেক হয় না মনের মধ্যে। মন্দির চত্বরেও একটি কুণ্ড রয়েছে, যেখান থেকে চাইলে আপনি জল 10 টাকা প্রতি বোতলের বিনিময়ে আপনি কিনেও নিতে পারেন। এই দেখুন, এই ভদ্রলোক এখানে বিক্রি করছেন জলগুলো। আমরাও 2টো বোতল কিনেছিলাম। এবং নগেন্দ্র সেটা অ্যাপ্লাইও করেছিল, ওর হাতে কিছু ইচিং ছিল, সেগুলো কিন্তু বলে সেরে গেছে। আমরা ব্যবহার করিনি, কারণ আমার মনে হয়েছিল যে এই জলটা গরম অবস্থাতেই ব্যবহার করতে হবে। জলটা যদি ঠান্ডা হয়ে যায় বা জলটাকে যদি বেশ কিছুদিন স্টোর করার পরে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু তার গুণগত মান যেটা সেটা অনেকখানি কমে আসে, আর এতে কোনো লাভও হয় না। এ দেখুন, এখান থেকে জল তুলে সেই জলটা বোতলে ভরে বিক্রি করা হচ্ছে। আর অন্যান্য তীর্থক্ষেত্রের মতো এখানেও বেশ কিছু দোকানপাট চোখে পড়লো, যার মধ্যে ঠাকুরের ছবি এবং পুজোর বিভিন্ন রকম সামগ্রী বিক্রি হচ্ছে। কথা বলতে বলতে আমরা চলে এলাম মন্দির চত্বরে। প্রথমেই পড়বে দশভুজা মা দুর্গার একটি মন্দির, এটি হচ্ছে সতীপীঠ। এখানে পাশে একটি ঘরে একটি মহাদেবের মন্দির আছে, কিন্তু ভেতরে ঢুকে আমার একটি গৌরীপট্ট ছাড়া আর কিছুই নজরে পড়লো না। এখানেই ফুল বেলপাতা রাখা, আমার মনে হয় এটি মহাদেবের লিঙ্গ। আর এই হচ্ছেন মা দুর্গা, এখানে মা দশভুজা রূপে আবির্ভূতা। আমি আগেই আপনাদের জানিয়েছিলাম যে এটি একটি 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ, যেখানে মার ভুরু পতিত হয়েছিল। এখানে ভক্তরা পুজো দিচ্ছেন, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। মোটামুটি 100 টাকা ডালা, এই হিসাবে এখানে পুজো দেওয়া যায়। একজন পান্ডা আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন বক্রেশ্বর শিব মন্দিরের দিকে। রাস্তায় দেখলাম এক জায়গায় যজ্ঞ হচ্ছে এবং একটি প্রাচীন নন্দী মূর্তি চোখে পড়ল। এটিও আরেকটি কুণ্ড। এবং তারপর আমরা ঢুকে পড়লাম মূল মন্দিরের ভেতরে। মূল মন্দিরের বিগ্রহ অর্থাৎ শিবলিঙ্গকে আপনারা বাইরে থেকে দর্শন করতে পারবেন না। সামনে একটি ছোট্ট দরজা তৈরি করা, যার ভেতরে ঢুকে আপনাদের দর্শন করতে হবে। আর এই হচ্ছে মূল শিবলিঙ্গ, বক্রেশ্বর শিবলিঙ্গ। এখানে 2টো শিবলিঙ্গ আছে, মানে পুরোহিত মশাই যা বললেন, ওপরে একটি এবং নিচে একটি। উপরটি হচ্ছে অষ্টাবক্র, আর এখন যেটা আপনি নিচের শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে মেন শিবলিঙ্গ। উপরের শিবলিঙ্গকে বলে অষ্টাবক্র, আর নিচেরটা কি বলে বক্রেশ্বর।
যাই হোক, মন্দির দর্শন শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে পাণ্ডাদের সেরকম কোনো চাহিদা নেই। 100 টাকা পুজোর ডালি আর 100 টাকা হচ্ছে ওনাদের দক্ষিণা হিসেবে আমি দিয়েছিলাম। ওনারা দুটো মন্দিরে আমাদের পুজো করিয়েছিলেন, একটা হচ্ছে এই শিব মন্দির আর একটা হচ্ছে সামনের ওই মা দুর্গার মন্দির। এখন আমরা বেরিয়ে চলেছি আবার ওই দুর্গা মণ্ডপের দিকে। ভেতর দিক দিয়ে একটি রাস্তা আছে যেটি ওই পাণ্ডা মহারাজে আমাদের দেখিয়ে নিয়ে চললেন। আমরা পৌঁছে গেলাম দুর্গা মণ্ডপে। এখানে কোনো প্রসাদ বা ভোগের কোনো ব্যবস্থা আছে বলে আমার মনে হলো না, আর যিনি পাণ্ডা উনিও কিছু বললেন না আমাদেরকে। পাশে আরেকটি কুণ্ড নজরে পড়লো বেরোনোর সময়, কিন্তু তার জল এবং তার চারপাশ এত নোংরা যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। একটা পর্যটন কেন্দ্র, সেখানে তো একটু ন্যূনতম একটা কি বলবো মেনটেনেন্স বা কি আর বলা যায়, বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কারুর কোনো মনোযোগ আছে বলে আমার মনে পড়লো না। অথচ বক্রেশ্বর কিন্তু পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। যাই হোক, এবার আমরা বাড়ি ফেরার রাস্তা ধরলাম। আশা রাখছি যে আমাদের এই সংক্ষিপ্ত উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। ফেরার পথে আবার বৃষ্টি আমাদের সঙ্গী হলো। আমরা বেরিয়েছিলামও বৃষ্টিকে সাথে নিয়ে, ঘরেও ফিরছে বৃষ্টিকে সাথে নিয়ে। এবং প্রত্যেকবারই বাড়ি ফেরার সময় যেমন মন খারাপও থাকে, তেমনি একটা কি বলবো, বাড়ি ফেরার একটা তাড়াও থাকে। তার কারণ আমার বহু গাছগাছালিকে আমি সেখানে রেখে এসেছি, যাদের যত্ন করার মতো তো আর কেউ নেই। সুতরাং তাদের জন্য, ওই গাছগাছালিগুলোর জন্য মনটা বাড়িতেই পড়ে থাকে, মনের একটা অংশ বাড়িতেই পড়ে থাকে। যাই হোক, বৃষ্টির মধ্যেই আমরা বাড়ি ফিরে চলেছি। আর আমাদের এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। নমস্কার।